রাজনৈতিক দল করবো না, আমরা রাজনৈতিক শক্তি হবো। কারণ ওরা বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই। আপনি দেখাইতে পারবেন, শোনেন, জাসদ যখন হয় বাংলাদেশে, তুষার ভাই নিশ্চয়ই আপনি এটা পড়াশোনা করছেন, জানেন, জাসদ যখন হয়, জাসদ কিন্তু ছাত্রদের দ্বারা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল। মেজর জলিল কিন্তু বয়স্ক লোক ছিলেন বিভিন্ন। আর এখানে কি হয়েছে, এখানে সব কম বয়সী, এবং এদেরও ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউনূস কিন্তু একান্ত ছেলে মানুষের মধ্যে কালকে একটা কথা বলে ফেলছে, একান্ত ছেলে মানুষের মধ্যে কি উনি চান যে ভোটের বয়স 17 বছর হোক। কারণটা কি? কারণটা হলো যাতে নাকি ছাত্ররা দল করলে যাতে কিছু ভোট পায়। এটার মনে কে বুঝাইছে আল্লাহ জানে। 17 কিলো 16 করতে পারতো, অসুবিধা নাই কোনো, কিন্তু এইটা ওনার মাথার মধ্যে নাই যে বাংলাদেশের আইন বলে 18 বছরের আগ পর্যন্ত সে শিশু। এটা বাংলাদেশের আইন, আপনি শিশু নিতে ভোট হবেন। কি বলবেন রে ভাই, দিন দুনিয়ার কোনো খবর রাখে না, যখন যেটা পায় ওই হ্যাঁ এটাই তো আসল। ওই যে একবার যোগ শুনছিলাম, যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল তখন তারা নাকি প্রথম চুইংগাম দেখছে, চুইংগাম দেখে নাকি বিরাট খুশি, এইটা কি জিনিস, চাবাইলেও শেষ হয় না। এখন হঠাৎ দেখলে যেটা হয় আর কি, কে তাদের বুঝাইছে স্টুডেন্টদের জন্য ভালো হবো, বলে দিল 17 বছর হইতে হবে। এইটা খেয়াল করে না যে 17 বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে ভাই, এই ভোট অন্য জায়গায় যাবে। কি বলবেন ভাই? আর আইনটা তো চেঞ্জ করতে হবে। আপনি তো আইন করতে পারেন না বলতে, এটা যেখানে বাংলাদেশে 18 বছর পর্যন্ত শিশু, বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞায়, আন্তর্জাতিক সংজ্ঞাতে ডেফিনেশনে তাই বলে, তো শিশুরা আপনি ভোট দিতে দিবেন? এটা হয়? মাসুদ কামাল বললেন যে মে মাসের মধ্যে, মানে তিনি একটা মোটামুটি অঙ্ক করলেন যে কোন সময়ের মধ্যে কি কি সম্ভব, মে মাসের মধ্যে আলোচনা শেষ করে ঐক্য করা ব্যাপারটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঐক্যটা কি আসলে হবে যখন মানে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মত তাদের মধ্যে যে পার্থক্যটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেখানে একটা ঐক্য গিয়ে হবে? ছাত্ররা বলছে বিচারের আগে নির্বাচন নয়, বিএনপি বলছে এখনই, মানে অতি দ্রুত নির্বাচন, বলছেন 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন। এখানে কি ঐক্যমত হওয়া আসলেই সম্ভব? আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস যখন কথা বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন আমি বলছি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়, আবারও বলছি যদি সম্ভব হয়, মানে দুইবার জোর দিলেন যদির উপরে। যদিটা কি খুব মনে হয় যে মে মাসের মধ্যে আসলেই একটা ঐক্যমত হয়ে যাবে? আমি তো অনেক বছর বিতর্ক করেছি ইফস এন্ড বাটস, আমি পছন্দ করি না। আমি বুঝি যে অ্যানালিসিস, বিশ্লেষণ, যদি কেউ বিশ্লেষণ করে মাতামাতি করেছেন, সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলির যে ঐক্য, সেই ঐক্য হওয়া সম্ভব না, কারণ রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে তাদের রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ আছে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতি পছন্দ করেন এবং তারা একটি জাতীয়তাবাদী রাজনীতির যে সংবিধান হয় সেই সংবিধান, সেই রকম রাষ্ট্র পরিচালনা করেন। যারা কমিউনিস্ট, তারা ডেফিনেটলি কমিউনিস্ট পদ্ধতির একটি সংবিধান চান, এবং তারা চান যে তাদের রাজনীতি শ্রমিক শ্রেণীর অধিকার, কর্মজীবীদের অধিকার, সাম্য, এইটি হোক। আর জামাতে ইসলাম চান কি, তারা স্বীকার করুন আর নাই করুন, তারা চান ধর্মগ্রন্থ ভিত্তিক, শরিয়া আইন ভিত্তিক এই ধরনের একটি রাষ্ট্র পরিচালনা হোক। তাহলে এদের যে মূল আদর্শ, সেই মূল আদর্শের মধ্যে তো বিশাল পার্থক্য। আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান, তাহলে দেখবেন যে তাদের ওইখানে গণতন্ত্রের সঙ্গে দ্বিমত করেন এমন শক্তি নাই, এবং যদি থাকেও তাদের কোনো জনগণের কাছে কোনো বেল নাই। পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি ছিল, তারা নিজেদেরকে লিবারেল ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট বলতে বাধ্য হয়েছেন। ক্রিশ্চিয়ান কিন্তু ডেমোক্র্যাট, লিবারেল কিন্তু ডেমোক্র্যাট। ডেমোক্র্যাট না হলে পরে আপনি নির্বাচন, আপনি পলিটিক্স করতে পারেন। কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে তো ডেমোক্রেসির সংজ্ঞা নিয়েই বিভেদ আছে। ফলে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্বার্থ ভিত্তিক হতে পারে, নীতি ভিত্তিক বা আদর্শ ভিত্তিক কোন ঐক্য হতে পারে না, সম্ভব না। আমাদের এখানে সেরকম না। দ্বিতীয় হচ্ছে যেটি মাসুদ কামাল ভাই বলেছেন, আমরা যখন রাজপথে স্লোগান হতে দেখেছি, এবং এখন আমি দেখছি যে সমন্বয়করা অনেকেই স্লোগান করছেন, তারা বলেন কোটা না মেধা, মেধা না মেধা, মানে এরকম বলেন না কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু তারা যখন সরকারে গিয়েছেন, তাদের মধ্যে সেরা মেধাবীদেরকে সরকারে পাঠিয়েছেন, নাকি হারুনের ভাতের হোটেলে যারা কোটা পেয়েছিলেন, হারুন যাদেরকে ধরে নিয়ে গেছিল, তারাই সমন্বয় করেছেন, এবং সেইখানে যে 2-1 হন নাই, তারা বাইরে থেকে তারা শক্তি হয়েছেন, তারা সব জায়গাতে গিয়ে পরামর্শ দিচ্ছেন। প্রধান হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আন্দোলনে যারা অংশ নিয়েছেন তারাও কোটার মধ্যে নাই। হারুনের ভাতের হোটেলটাই আসলে মূলত কোটা, এবং হারুনের ভাতের হোটেল থেকে আমরা উপদেষ্টা পেয়েছি তরুণ। তারপরে আমরা কি দেখছি, তারা বলেন কি, তারা বলেন দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দালালিটা কি জিনিস? ক্ষমতার সঙ্গে থাকা। আমরা সেটাই কিন্তু বুঝেছি যখন আন্দোলন হয়েছে, যখন রাজপথে আন্দোলন হচ্ছে। দালালি মানে কি? ক্ষমতায় যারা থাকে, গদির মধ্যে যারা বসে থাকে, তারা ঠিক না, রাজপথ রাজপথ।
একই সাথে তো কেউ রাজপথ আর সচিবালয়ে থাকতে পারে না, একই সাথে কেউ রিক্সা হেলিকপ্টারে চড়তে পারে না। ফলে দালালি না রাজপথ আমি দেখলাম যে রাজপথ ছেড়ে বরং সকলেই ক্ষমতার অংশ, কমিটির অংশ, সংবিধান সংস্কার, স্বাস্থ্য সংস্কার, এই কমিটি সেই কমিটি। এরই মধ্যে কিছু লোক দাবি করেছেন বাংলাদেশের সকল জায়গাতে তরুণ সদস্য থাকে। দ্বিতীয় যেটি, সেটি সবচেয়ে হাস্যকর, বাংলাদেশ সহ আরো অনেকগুলি রাষ্ট্র জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর, এবং জাতিসংঘ শিশু অধিকার সনদে পরিষ্কার বলা আছে 18 বছরের নিচে সকলেই শিশু। এখন বাংলাদেশ যদি সংবিধান সংস্কার কিংবা নির্বাচনী সংস্কারের নামে শিশু ভোট চালু করতে চায়, আমার প্রশ্ন 17 কেন, 16 না কেন, 16 কেন, 15 না কেন, 15 কেন, 14 না কেন? শিশু তো সবাই। আপনি কেন শুধু 17 পর্যন্ত? 17 কোটা কেন? 16 কোটা নাই কেন? 15 কোটা নাই কেন? 12 কোটা নাই কেন? জন্মমাত্র ব্যক্ত করে অধিকার সুতীব্র চিৎকারে, ওই চিৎকারকে ভোট হিসাবে কেন গণ্য করা হবে না? সুকান্ত বলে গেছেন যে এই পৃথিবীতে এই শিশুকে বাঁচবে, এটাই নাকি শিশুর চিৎকারই নাকি তার অধিকারের দাবি। ফলে যে শিশু যে দলের নাম শুনলে চিৎকার করবে সেটাকে ভোট হিসেবে নিতে হবে। সামনে কি আপনি বলবেন আওয়ামী লীগ, সে ধরেন আয়া করলো, ওকে এটা তার ভোট। এই ধরনের হাস্যকর প্রস্তাব মনের ভুলেও তো বের হতে পারে না কারো কাছে, কিন্তু এটা হচ্ছে। এবং এগুলো যে হচ্ছে, এটা হলে কিন্তু আমরা সমালোচনা করলে আমাদেরকে বলা হচ্ছে আমরা লুকিয়ে থাকা পৃথকতা। ওনারা পৃথকতা বিশ্বাস করে, আসল আত্মার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আগুন ধরায়, কিন্তু যখন আগুন ধরায় আগের মতো রাজনৈতিক ভাষায় তারা বলে লুকিয়ে থাকা পৃথকতা। প্রেতাত্মা ভাই লুকিয়ে থাকে। আপনি কখনো রাস্তা দিয়ে প্রেতাত্মাকে হাঁটাহাঁটি করতে দেখেছেন? দেখেন। আমার যেটা খুব অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে রাজনীতির যে রেটরিক সেটাই বদলাতে পারে নাই এই সংস্কার। আমরা রাজনীতির মাঠে যে ধরনের ভেগ সব কথাবার্তা শুনতাম, মরহুম আকবর আলী খান তিনি বলতেন, আমার অনুষ্ঠানে এসে বলেছিলেন ভেগোলজিক্যাল স্পিচ। ভেগোলজিক্যাল স্পিচ কি? যেটা শুনলে আপনি কিছুই বুঝবেন না, আবার অনেক কিছুই বুঝবেন। যেমন আমি এখন আপনাকে ভেগোলজিটা বুঝিয়ে দিই। এই যে সংস্কার, এই সংস্কারের সঙ্গে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এবং তার সঙ্গে যে পুঁজিবাদ এবং পুঁজিবাদের সাথে সাম্যবাদ এবং সবকিছু মিলিয়ে যে শরিয়া আইন এবং শরিয়া বিরোধী যে এক ধরনের অজ্ঞবাদীদের ধারণা রয়েছে, এই সব ধারণাকে এক জায়গায় করে এমন একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেখানে জনগণ এবং জনগণের বিরোধী শক্তি তারা সকলেই এক জায়গায় এসে, বিরোধীরা দূরে সরে যাবে, জনগণ শক্তি পাবে। কিন্তু জনগণকেও বিচার বিবেচনা নিতে হবে যে শিশুদেরও ভোটাধিকার আছে, এবং শিশুদের যদি ভোটাধিকার থাকে তবে মৃতদেরও ভোটাধিকার আছে। ভূতাপেক্ষ মৃতদের জন্য একটা করে ভোট নেন, যে যে দল করতো। আমরা অতীতে আপনারা দেখেছেন না ভোটে কি হয়েছে, কি বলে অটো পাশে কি হয়েছে? অটো পাশে হয়েছে যে তাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার যে রেজাল্ট সেটাকে একটা বিবেচনা করে তাদেরকে পাস দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে 2-1% ফেল করেছে তারাও এসে বলেছে এটা করা যাবে না, আমরাও পাস করবো। তো সেরকম আমরা তো জানি অতীতে কে কোনখানে ভোট দিয়েছে, কে কোন দলে ছিল, যারা চিহ্নিত। ধরেন বিএনপির অনেক নেতা মারা গেছেন, আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছে, জামাতের অনেক নেতা মারা গেছে, তাদের ভোটগুলো কাউন্ট করতে হবে, কারণ আমরা তো জানি তারা এখানে ভোট দিতেন। এই ধরনের প্রস্তাবাদি যদি দেন আপনি, তাহলে আবার একইভাবে যদি সংস্কারের কথা বলেন, যারা এরকম ভেগোলজিক্যাল বক্তব্য দিয়ে ফেলেন, পরে তাদের সংস্কারের বক্তব্য তো আমাদের কাছে আস্থা আনবে না, কারণ মনে হবে এই লোকটা বা এই লোকগুলি বা এরা সবাই মিলে অনেক ভেগোলজিক্যাল বক্তব্য দিচ্ছেন। আপনি আমাকে বলেন রাহাত ফতেহ আলী খানের কনসার্টে গিয়ে কেন কোটা না মেধা মেধা বলতে হবে? আপনি যদি বলেনি তাহলে বাংলাদেশের মেধাবী শিল্পীদেরকে বাদ দিয়ে আপনি কোন কোটায় রাহাত ফতেহ আলীকে এনে এইখানে অনুষ্ঠান করেন? এটা কোন আন্তর্জাতিক কোটা? কোটা না মেধা মেধা মেধা, তাহলে আমাদের মেধাবী শিল্পীরা নাই কেন? আমাদের সুকুফরা নাই কেন? আমাদের এই যে ন্যান্সি নাই কেন, যে কিনা যে ভুবনডাঙ্গার হাসি গান গেয়েছে, আমাদের অন্যরা নাই কেন? ওইখানে কেন ফতেহ আলী? আপনি খুব সুন্দর হিন্দিতে গান গাইছেন, আপনি সামনের সারিতে বসেছেন, সামনের সারির টিকিটের দাম কত? আপনি টিকিট ফ্রি পেয়েছেন নাকি পয়সা দিয়ে? আমি প্রশ্ন করতে পারি না? আমি জীবনও এই সামনের সারির টিকিট কাটতে পারি, জীবনে না, কারণ এত টাকা দিয়ে আমি টিকিট কেটে কনসার্ট দেখবো, আমার সেই সঙ্গতি নাই, সঙ্গতি থাকলে ইচ্ছা নাই। সেটা আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চারা এরা সব সামনে বসেছেন এবং সামনে বসে সোফায় বসে বসে তারা এটা দেখতেন। এই কাজ তো ফলো করতো। এই কাজ তো আমরা দেখেছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে গিয়ে উনি মাটিতে বসে পড়েছিলেন সমস্ত লোকজন সহ। আমরা এরকম ভিডিও দেখেছি যে প্রায় শিশু বয়সী একজনের সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে একজন কনসার্ট দেখতেন যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। এটাও কি সংস্কার? ওই এত যে শরিয়াত যারা কথা বলেন, এত সুন্নাহর কথা বলেন, এত হাদিস কোরআনের কথা বলেন, আপনাদের কাউকে তো দেখলাম না একটা বক্তব্য দিলেন যে প্রকাশ্যে এই ধরনের আচরণ হচ্ছে সবার সামনে, এটা ঠিক না বেঠিক? আমার কথা খুবই পরিষ্কার, যদি কেউ কোনো বক্তব্য দেন দায়িত্ব নিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যদি দায়িত্ব নিয়ে বক্তব্য দেন তাহলে সেই বক্তব্যকে কাজে প্রমাণ করতে হবে। আর যদি দায়িত্ব এবং কর্তব্য দুটোর কোনোটাই আপনারা না নেন তাহলে বলতে হবে যে যারা এই দেশ অতীতে চালিয়েছে তাদের হাতেই সংস্কারের দায়িত্ব এবং রূপরেখা তুলে দিয়ে তাদের উপরে বরং চাপ সৃষ্টি করেন যাতে তারা জনগণের দাবি অনুযায়ী সংস্কার করেন। আমার কথা খুবই পরিষ্কার। এবং আমি যেহেতু সারা জীবন বিতর্ক করেছি, সেলফ ডিফিটিং আর্গুমেন্ট, সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট, এক ধরনের আর্গুমেন্ট যেটা টটোলজিক্যাল,
এইসব আর্গুমেন্ট দিয়ে এই সংবিধান সংস্কার করা, এটা ওইটা ঠিক করা, এগুলা আসলে ঠিক হচ্ছে না। এবং ফেসবুকে গিয়ে কেউ খুব বিখ্যাত হয়ে গেলে তিনি আসলে, বা পত্রিকায় কয়টা কলাম লিখে উনি বিজ্ঞানী হয়ে গেলে, তাহলে পৃথিবীতে আইনস্টাইন সমস্ত থিওরি পত্রিকায় পাঠাতো, প্রথম আলো, সমকাল, যায় দিন, এইসব জায়গাতে, আমার দেশ, এইসব জায়গাতে আইনস্টাইনরা তাদের থিসিস পাবলিশ করতো। প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে খুঁজে আনতে হয় ভাই। জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান নিয়ে বিভিন্ন জায়গায় সওদা করে, জ্ঞানী ব্যক্তি জ্ঞান মাথায় নিয়ে ফেরিওয়ালার মতো ঘুরে বেড়ায়। এটা হচ্ছে